আজকে পড়ব সহজ। আজকে আমাদের পড়ছে অম্ল ক্ষারের শক্তিমত্তা। তো এগুলো থেকে এমসিকিউ আসবে। প্রথমে আমরা দেখি দুর্বল অম্ল বা দুর্বল ক্ষারের শক্তিমত্তা আমরা কিভাবে নির্ধারণ করি। তো দুর্বল অম্লের শক্তিমত্তা নির্ধারিত হবে তার যে বিয়োজন ধ্রুবক আছে কে এটা দিয়ে। তাহলে বিয়োজন ধ্রুবকের মান যত বেশি দুর্বল অম্লের শক্তিমত্তা তত কি বেশি। আবার আমরা একটা টার্ম ডিফাইন করছিলাম পিকেএ। পিকেএ মানে কি বলো? পিকেএ মানে পাওয়ার অফ কেএ। তো এটার কোনো ফিজিক্যাল কোনো মিনিং নাই, জাস্ট হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন কে কে রিপ্রেজেন্ট করা। তাহলে পিকে সমান কত? মাইনাস লগ কেএ। তাহলে পিকে এর যত কম হবে দুর্বল অম্লের শক্তিমত্তা তত কি বেশি হবে। তাহলে কে যত বেশি হবে অম্লের স্ট্রেংথ তত বেশি, আর পিকে এ যত কম হবে অম্লের স্ট্রেংথ তত বেশি। সিমিলারলি দুর্বল ক্ষারের শক্তিমত্তা আমরা নির্ধারণ করে থাকি কি দিয়ে? কেবি দিয়ে। দুর্বল ক্ষারের বিয়োজন ধ্রুবক কেবি। ওকে, তাহলে কেবির মান যত বড় দুর্বল ক্ষারের স্ট্রেংথ তত বেশি হবে। সিমিলারলি পিকিবি কত হবে? মাইনাস লগ কেবি। তাহলে পিকিবি যত কম হবে দুর্বল ক্ষারের স্ট্রেংথ তত বেশি হবে। ঠিক আছে? এই তো লিখে বলো কথাগুলো, লিখে বলো। ওকে, তাহলে এখন লক্ষ্য করো। এখন তোমার প্রশ্ন হচ্ছে যে কে কেবির মান কি মুখস্থ করা লাগবে কিনা? না, কে কেবির মান মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। বইতে চার্ট আছে, তুমি যা দেখবা অনেকগুলা অ্যাসিডের কে এর ভ্যালু দেওয়া আছে, অনেকগুলা ক্ষারের কেবি ভ্যালু আছে। এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এখানে বেসিক্যালি আমরা যখন ম্যাথ করব কে কেবির মান দেওয়াই থাকবে। কে কেবির মান দেওয়াই থাকবে, সেটা তোমার মুখস্থ করার কোনো দরকার নেই। তুমি খালি কে কেবির মান দেখে খালি এটা বুঝতে পারলেই হবে কোনটা স্ট্রং কোনটা হচ্ছে যে উইক। আচ্ছা, এবার নেক্সট পেজে আসুন। এবার আমরা আরো দুইটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, আর একই গ্রুপে উপর থেকে নিচ দিকে গেলে কি হয়। দেখো, একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে অম্লত্ব বা অ্যাসিডিটি বাড়বে। ঠিক আছে, বাড়বে। তো দেখো, মনে করো আমরা যদি দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো চিন্তা করি, দ্বিতীয় পর্যায়ে কি আছে? কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এবং কি ফ্লোরিন। দেখো সবাই হাইড্রোজেনের সাথে মিলে কিছু যৌগ গঠন করছে, মিথেন, অ্যামোনিয়া, পানি এবং এইচএফ। তাহলে সবার মধ্যে কে কমন? হাইড্রোজেন কমন। সবার মধ্যে হাইড্রোজেন কমন। তো হাইড্রোজেন নিয়ে আমাদের কোনো টেনশন নেই, কিন্তু হাইড্রোজেন সবার মধ্যে কমন। তাহলে আমি দেখবো, দেখো কার্বন থেকে নাইট্রোজেনে গেলাম, তাহলে আমি ডান দিকে যাচ্ছি না? একই পর্যায়ে নাইট্রোজেন থেকে আমি অক্সিজেনে যাচ্ছি।
আবার অক্সিজেন থেকে কি আমি ফ্লোরিনে যাচ্ছি কিনা বলো, তাহলে আমি দ্বিতীয় পর্যায়ে লেফট টু রাইট যাচ্ছি, তাহলে লেফট টু রাইট গেলে তোমার কি বাড়বে, অম্লত্ব বাড়বে। তাহলে মিথেন থেকে অ্যামোনিয়া একটু স্ট্রং অ্যাসিড, অ্যামোনিয়া থেকে পানি একটু স্ট্রং অ্যাসিড, পানি থেকে এইচএফ কি আর একটু স্ট্রং অ্যাসিড। এখন বলতে পারো যে ভাই মিথেন কেমনে অ্যাসিড হয়, এগুলো তো জীবনেও শুনি নাই, আজ পর্যন্ত HCl H2SO এগুলো কি অ্যাসিড আমরা শুনে আসছি। বিষয় হচ্ছে প্রত্যেকটা বস্তুর মধ্যে কিছু অ্যাসিডিটি বেসিসিটি থাকে, এগুলো পুরোপুরি আপেক্ষিক জিনিস, ঠিক আছে। ওকে, কে অ্যাসিড হবে কে কার হবে এটা কোনো ফিক্স না, এটা পুরোপুরি দ্রবণে কে কে উপস্থিত আছে তার উপর কি করবে নির্ভর করবে। এবার আসো এটা একই গ্রুপে ওপর হতে নিচে গেলে অ্যাসিডিটি বাড়বে। যেমন আমি যদি হ্যালোজেন গুলার সাথে হাইড্রোজেনের অ্যাসিড গুলো চিন্তা করি, এই অ্যাসিড গুলোকে কি বলে, এই চারটা অ্যাসিড কি বলে বলো জানো, বাইরে পড়েছি, এগুলোকে বলা হয় হাইড্রাসিড। এটা প্রায় এমসিকিউতে আসে কোশ্চেনটা। তাহলে দেখো হাইড্রাসিড সময়ের শক্তিমত্তার ক্রম কি হবে, খুবই সহজ, একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে কি বাড়বে, অ্যাসিডিটি বাড়বে, অ্যাসিডিটি বাড়বে। ওকে, তার মানে তুমি দেখবা যে HF থেকে HCl এর স্ট্রেংথ একটু বেশি, HCl থেকে HBr এর স্ট্রেংথ বেশি, HBr থেকে HI এর স্ট্রেংথ বেশি। তবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, স্ট্রেংথ যখন তুমি কম্পেয়ার করবা তখন চেষ্টা করবা সবার ঘনমাত্রা সমান রাখার। কারণ মনে করো HBr নিছো 0.1 মোলার, আবার তুমি HI নিছো 0.001 মোলার, তখন কিন্তু আবার HBr স্ট্রং হবে কারণ এর কনসেন্ট্রেশন কি বেশি। তাহলে যখন তুমি কম্পেয়ার করবা, আমি বারবারই বলি যে যখন তুমি অ্যাসিডিটি আর বেসিসিটি কম্পেয়ার করবা তো সবার ঘনমাত্রা কি নিবা, সেম। কথাটা বুঝতে পারছো কিনা, কারণ ঘনমাত্রা বেশি কম নিলে তখন তোমার কম্পারিজনটা কি হবে না, ঠিক হবে না, বুঝছো কিনা আমার কথা, সবার ঘনমাত্রা সেম নিতে হবে, তাহলে এটা কারেক্ট, অন্যথায় কিন্তু এটা কারেক্ট হবে না, ঠিক আছে কিনা। আচ্ছা তোমাদের পরীক্ষায় যখন কোশ্চেন আসবে তখন কিন্তু ঘনমাত্রা সমান ধরেই সলভ করতে হবে। আচ্ছা বুঝছি ভাই, এটা সহজ, এবার লিখে ফেল, লিখে ফেল। ক্লাসে এসে কি ফোন কত বছর গেল না, দেখো তাহলে ক্লিয়ার, এটা পয়েন্ট। তাহলে একই পর্যায়ে লেফট টু রাইট গেলে অ্যাসিডিটি বাড়বে, একই গ্রুপে উপর টপ টু বটম গেলেও কি অ্যাসিডিটি বাড়বে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অক্সো অ্যাসিড সময়ের শক্তিমত্তা। অক্সো অ্যাসিড, অক্সো অ্যাসিড কি দেখো, অক্সো অ্যাসিড মানে হচ্ছে অক্সো মানে অক্সিজেন, তাহলে তোমার অ্যাসিডের সংকেতের মধ্যে অক্সিজেন থাকবে, আর যে কোনো অ্যাসিডে কি কমন বলো, হাইড্রোজেন তো মাস্ট, যে কোনো অ্যাসিডে হাইড্রোজেন মাস্ট, তাহলে অক্সিজেন থাকবে, হাইড্রোজেন থাকবে, প্লাস অন্য যে কোনো পরমাণু থাকবে। কি হতে পারে সেটা, নাইট্রোজেন হতে পারে, সালফার হতে পারে, ফসফরাস হতে পারে, হ্যালোজেন হতে পারে, যে কোনো পরমাণু হতে পারে।
অ্যাসিড দিছি HClO4 H2SO4 HNO3 H2SO3 HNO2 HClO, তাহলে তোমাকে এই 6টা অ্যাসিডের শক্তিমাত্রা ক্রম লিখতে হবে। তাহলে অক্সো অ্যাসিডের শক্তিমাত্রা ক্রম আমরা কিভাবে করি? খুবই সহজ। আমরা যেটা করব, প্রত্যেকটা অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থাটা আমরা হচ্ছে যে বের করব। প্রত্যেকটা অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থা আমরা বের করব। প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু কে হবে? সাধারণত যেই পরমাণু সংখ্যায় সবচেয়ে কম থাকে কোন সংকেতের মধ্যে, তাকে আমরা কেন্দ্রীয় পরমাণু বিবেচনা করি। তো এই ক্ষেত্রে হাইড্রোজেন অক্সিজেন তো আমাদের কেন্দ্রীয় পরমাণু হইতে পারবে না। এখানে কেন্দ্রীয় পরমাণু কি হবে? হাইড্রোজেন অক্সিজেন বাদে অন্য যে মৌলটা থাকবে বা অন্য যে পরমাণুটা থাকবে সেটা তোমার কি হবে? কেন্দ্রীয় পরমাণু। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে কি বলতো, এইটা হচ্ছে যে HClO4। দেখো HClO4 এ বলতো ক্লোরিনের জারণ মান কত? এগুলো বের করা খুব সহজ। তুমি কি করবে দেখো, এই প্রথমে তুমি অক্সিজেনের জারণ মান ধরবে 2, তাহলে 4 দুগুণা 8, 4 দুগুণা কত? 4 দুগুণা 8, মুখে মুখে করে ফেলবা, এগুলো 19 এর মতো তো বিস্তারিত করার দরকার নেই। 4 দুগুণা 8, 4 দুগুণা 8, হাইড্রোজেনের জন্য 1 ধরবা। কথাটা বুঝতে পারছো? তাহলে 4 দুগুণা 8 বিয়োগ 1 কত হলো? 7, তাহলে +7। তাহলে এটা বলো 4 দুগুণা 8, হাইড্রোজেন কয়টা এবার? 2টা, তাহলে 8 বিয়োগ 2 কত হবে? +6। এখানে দেখো 3 দুগুণা 6 বিয়োগ 1 কত হলো? +5, প্লাস লিখতে হবে। 3 দুগুণা 6 বিয়োগ 2 কত হলো? +4। 2 দুগুণা 4 বিয়োগ 1 কত হলো? +3। 2 বিয়োগ 1 কত হলো? +1। বুঝছো? +1। তাহলে আমরা প্রথমেই প্রত্যেকটা অ্যাসিডের সংকেতের মধ্যে কেন্দ্রীয় পরমাণু জারণ মান বের করে ফেলবো। এরপর আমি দেখব যে কোন অ্যাসিডে কেন্দ্রীয় পরমাণু জারণ মান সবচেয়ে বেশি। তাহলে যে অ্যাসিডে কেন্দ্রীয় পরমাণু জারণ মান সবচেয়ে বেশি থাকবে, যেই অ্যাসিডে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সবচেয়ে বেশি থাকবে, আবারও বলতেছি কম্পেয়ার করার সময় সবার ঘনমাত্রা কি করতে হবে? সেম কনসেন্ট্রেশন হইতে হবে। তাইলে যে অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু জারণ মান সবচেয়ে বেশি, সেই অ্যাসিডটা সবচেয়ে শক্তিশালী হবে। কথাটা বুঝছো? সেই অ্যাসিডটা সবচেয়ে বেশি শক্তিশালী হবে। এখানে অর্ডারটা কি হবে বলো? +7 সবচেয়ে স্ট্রং, তারপরে +6, তারপরে +5, তারপরে +4, তারপরে +3, তারপরে কত? +1। ঠিক আছে, এটাই অর্ডার। সিম্পল জিনিস। ঠিক আছে, যার সেন্ট্রাল অ্যাটমের অক্সিজেন স্টেট বেশি সেটা সবচেয়ে স্ট্রং আছে। সো এখানে তুমি খুব সুন্দর হবে মানে সিরিয়ালি লিখছি, বাট এক্সামে দেখবে যে এমসিকিউ অপশনগুলোতে এরোগুলো থাকবে। ঠিক আছে, এরোগুলো থাকবে। এবার আসো এই চারটা বলো। HClO4 4 দুগুণা 8 বিয়োগ 1 কত হলো? +7। 3 দুগুণা 6 বিয়োগ 1 কত? +5। 2 দুগুণা 4 বিয়োগ 1 কত হলো? +3। 2 বিয়োগ 1 কত হলো? +1। তাহলে সবচেয়ে স্ট্রং কোনটা বলো? তাহলে দেখো এখানে কিন্তু কেন্দ্রীয় পরমাণুগুলো সেম আছে, দেখছো? সবগুলো অ্যাসিডে কেন্দ্রীয় পরমাণুগুলো সেম। তাহলে +7 সবচেয়ে স্ট্রং, তারপরে +5, তারপরে +3, তারপরে কি? +1। তাহলে আমাদের যে ক্লোরিন পরমাণু, দেখো ক্লোরিন পরমাণু নরমালি কিভাবে থাকে? নরমাল সিচুয়েশনে কিভাবে থাকে বলো? Cl- হিসেবে থাকে নরমাল সিনারিওতে। বাট তুমি এই চারটা অ্যাসিড দেখো, এখানে ক্লোরিনের জারণ মান দেখো +1, +3, +5, প্লাস কি 7। তাহলে ক্লোরিন কিন্তু পজিটিভ অক্সিডেশন স্টেটেও থাকতে পারে। ক্লোরিনের মোট 5টা জারণ অবস্থা আছে। কয়টা? 5টা। +1, +3, +5, +7 এন্ড দেন কমনলি হচ্ছে কত? -1। মোস্ট অফ দ্য কম্পাউন্ডে -1। আচ্ছা, এবার পরের দুটো আসো। এবার দেখো এইটা পরীক্ষা আসবে, এটা পরীক্ষা আসবে। দেখো এখানে বলো তো 3 দুগুণা 6 বিয়োগ 1 কত হলো? নরসিং কত? 3 দুগুণা 6 বিয়োগ 1 কত হলো? +5। এটা বলো তো সায়েম 4 দুগুণা 8 বিয়োগ 3 কত হলো? এই গ্যাঞ্জাম তো এখন বাদ দিন, গ্যাঞ্জাম বাদ না। এখন দেখো দুইটা অ্যাসিডেরই সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন স্টেট কি হয়ে গেছে? সেম। তো এখন কি করব? তার মানে এখন তো অক্সিডেশন স্টেট দিয়ে জিনিসটা এক্সপ্লেইন করা যাবে না। তাহলে অক্সিডেশন স্টেট আমাদের ডিটারমিনিং ফ্যাক্টর হবে না। এখন দেখতে হবে সাইজ অফ দ্য সেন্ট্রাল অ্যাটম। তাহলে যদি কেন্দ্রীয় পরমাণু জারণ মান সেম হয়ে যায় কোনো কারণে, তখন তুমি দেখবা কোন কেন্দ্রীয় পরমাণুটা আকারে ছোট, কোন কেন্দ্রীয় পরমাণুটা আকারে কি ছোট। তাহলে যেই কেন্দ্রীয় পরমাণুটা আকারে ছোট হবে ওইটা বেশি স্ট্রং হবে, ওইটা বেশি
স্ট্রং হবে, কারণ কেন্দ্রীয় পরমাণুর আকার যত ছোট হবে কেন্দ্রীয় পরমাণুতে ধনাত্মক চার্জের ঘনত্ব তত কি বেশি হবে। কারণ আকার ছোট হলে চার্জ ঘনত্ব কি হয়, আকার ছোট হলে চার্জ ডেনসিটি বেশি হয়, চার্জ ঘনত্ব বেশি হয়। কথাটা বুঝতে পারছো? আর কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থা যত কেন্দ্রীয় পরমাণুর সাইজ যত ছোট হবে কেন্দ্রীয় পরমাণুর কি ধনাত্মক চার্জের ঘনত্ব কি তত বেশি হবে এবং ওএস তত কি হবে স্ট্রং হবে। তাহলে বলে এখানে কে স্ট্রং বলো, কে স্ট্রং, কে স্ট্রং, নাইট্রিক অ্যাসিড is stronger than phosphoric acid। বুঝছো কথা? ওকে, তাহলে সবার আগে কি চেক করব, কেন্দ্রীয় পরমাণু জারণ অবস্থা। তাহলে জারণ অবস্থা বেশি হলে তো কোনো ঝামেলা নাই, যার জারণ অবস্থা বেশি সে বেশি স্ট্রং। বা জারণ অবস্থা যদি সেম হয়ে যায় দেন কি চেক করব, কেন্দ্রীয় পরমাণুর আকার। তাহলে যে অ্যাসিডে কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট হবে সেই অ্যাসিডটা বেশি কি হবে স্ট্রং। সিম্পল লিখে বলে খাতায়। এই তোমরা কি করতেছ, এই তিনজন একলগে বসে আমরা বুঝতে পারছি আমার বাল চেক করে দিচ্ছি, আমার জীবন ধ্বংস করে দিচ্ছি। তোর সাথে বিষয় নেই, এটা তো বলতে চিন্তা করো ভাই। আর কি এমন এমন জিনিস স্টোরি দেয় যে জীবন ভর বলাৎকার হয়ে যায়। আরে ভাই এটা ছোটবেলায় দিছি, বলি মাফ কর। ছোটবেলায় কি দিদি না গেছি তো এখন দিন আগে স্টোরি দিছি লেখা গেছো আমরা তো ব্রেনে সমস্যা হচ্ছে। ওই মেয়েরা ইত্যাদি আমি করবো না, হ্যাঁ আয়োজন নাই উত্তরপাটি আয়োজন করবো না তোমরা, আপনি ইত্যাদি করাবেন না, মেয়েরা ইত্যাদি করে দিচ্ছে বিল্ডিংয়ের সাথে। ঠিক আছে, বিল্ডিংয়ের সাথে কোনো কথা আছে, প্রাকৃতিক পরিবেশে যেতে হবে, সি বিচ এত পুকুরে কি হবে করবে কি আমাদের এই জীবন পার করতে যে কোনো রসকস নাই কোন মেডিকেল ট্রান্সপোর্ট দেখো ছেলেরা করবে না সিবিজে আপনি না হ্যাঁ পরিচয় আপনার কত বাজে 200 কত 2000 সেদিন দেখলাম যে কোন একটা ছেলেদের গ্রুপ এরা ইফতার করার জন্য গেছে বান্দরবান। ঠিক আছে, বেশ সাদিক সাথে ইফতার করার জন্য সাদিক যায় আল্লাহ তো দেখতেছি আচ্ছা ঠিক আছে এটা ওকে। এবার চলো এবার আমরা একটু ক্ষারের শক্তিমত্তা দিকে, এসিডের শক্তিমত্তা আমাদের শেষ, এই যেগুলো পড়াচ্ছে সেগুলো দেখে উৎসাহ হয়ে যাবে। দেখো ক্ষারেরটা খুব সহজ, ক্ষারের তেমন কোনো হচ্ছে যে ভেরিয়েশন নাই, বলছে একই গ্রুপে উপরতে নিচে গেলে ক্ষারত্ব বৃদ্ধি পায়। যেমন ধরো গ্রুপ 1 এন্ড গ্রুপ 2 এর যে হাইড্রোক্সাইড গুলো আছে এগুলোর শক্তিমত্তা কি হবে দেখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম আর কি সিজিয়াম। তাহলে তুমি একই গ্রুপে উপর থেকে নিচে যাচ্ছ, মানে লিথিয়াম, তারপরে হচ্ছে যে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তাহলে লিথিয়াম ওএস থেকে NaOH স্ট্রং, NaOH থেকে KOH স্ট্রং, KOH থেকে RbOH স্ট্রং এন্ড RbOH থেকে CsOH টা কি হবে অধিক স্ট্রং হবে। আর গ্রুপ 2 এর ক্ষেত্রেও সেম, বেরিলিয়াম হাইড্রোক্সাইড থেকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড স্ট্রং, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থেকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড স্ট্রং, ক্যালসিয়াম OH2 থেকে স্ট্রোনসিয়াম OH2 স্ট্রং, আর স্ট্রোনসিয়াম OH2 থেকে বেরিয়াম OH2 কি হবে স্ট্রং। সিম্পল জিনিস।
এদিকে কি দেখো এক্সেপশন, এক্সেপশন তো সব জায়গায় আছে। এক্সেপশন দেখবে তুমি এই তিনটা অ্যাসিডে, এই ফসফরাসের যে অক্সো অ্যাসিডগুলো আছে এগুলো কি ব্যতিক্রম। দেখো প্রথম কথা বলি, প্রথম কথা হচ্ছে এই তিনটাই দুর্বল, এই তিনটাই উইক ক্যাটাগরিতে পড়বে। মনে করো যদি অপশন এরকম থাকে নিচের কোনটি দুর্বল এসে এই তিনটার মধ্যে একজন যদি থাকে তাহলে সে তোমার আনসার হবে, ঠিক আছে। এটা তিনজনই উইক, কিন্তু এখন তোমাকে যদি আমি এই তিনটার মধ্যে হচ্ছে যে শক্তিগতের ক্রম বের করতে বলি, তখন তুমি কি করবা? তখন তুমি কেন্দ্রীয় পরমাণু কি নির্ণয় করবা? জারণ অবস্থা নির্ণয় করবা। তো কেন্দ্রীয় পরমাণু জারণ অবস্থা নির্ণয় করলে তুমি দেখবা এখানে কত আসবে +5, 3 দুগুণা 6 বিয়োগ 3 কত হলো +3, 2 দুগুণা 4 বিয়োগ 3 কত হলো +1, ঠিক আছে। এটা ঠিক আছে। এখন লক্ষ্য করো, এখন তোমার কাছে মনে হতে পারে যে ভাই এখানে তো H3PO4 এর হচ্ছে যে জারণ অবস্থা বেশি, তাহলে এটা হচ্ছে যে বেশি স্ট্রং হবে, কিন্তু বাস্তবে হচ্ছে এখানে তুমি দেখবা উল্টা কাহিনী। এখানে সবচেয়ে স্ট্রং হবে H3PO2, তারপর হচ্ছে H3PO3, তারপর হচ্ছে H3PO4। তাহলে এই একমাত্র এই জায়গাটাতে হচ্ছে যে আমাদের এই জারণ অবস্থার রূপটা এখানে থাকবে না, বুঝছো কি না? তাহলে ফসফরাসের এই অক্সো অ্যাসিডগুলো এরকম ব্যতিক্রমধর্মী আচরণ শো করে। কেন করে এটার লজিক এখন এই মুহূর্তে তোমার জানার দরকার নেই। এখানে রেজোনেন্স নামে একটা কনসেপ্ট আছে, সো এখানে এই মুহূর্তে তোমার জানার প্রয়োজন নাই। তুমি গেলে একটা মাথায় রাখবা যে ফসফরাসের অ্যাসিডগুলো এই ব্যতিক্রমধর্মী আচরণ কি করবে, শো করবে। বাট এরা তিনজনই কিন্তু উইক, তিনজনই দুর্বল ক্যাটাগরিতে পড়ে। বাট এই দুর্বলের মধ্যেও যদি আমি হচ্ছে আবার ক্যাটাগরি করি, তখন আবার H3PO2 সবচেয়ে স্ট্রং, তারপর হচ্ছে কি H3PO3, তারপর হচ্ছে H3PO4। চলি ক্লাসগুলো করতে থাকো। গতিবিদ্যা প্রায় ক্লাস সব শেষ, 13টা ক্লাস আপনি দিচ্ছি, 13টা না 12টা, 13টা মনে হয়, আরেকটা ক্লাসে শেষ হয়ে যাবে। আর রাসায়নিক সাম্যাবস্থার মনে হয় 7টার মতো ক্লাস আপনার দিচ্ছে, তোমরা ক্লাসগুলো পড়া শুরু করে দাও। আয়নিক সাম্যাবস্থার মধ্যে পড়াচ্ছি ক্লাসে, ঠিক আছে। দ্রুত সিলেবাস শেষ করতে হবে। আগে সিলেবাস শেষ করে ঘুমাবো। চলো তাহলে আমাদের অম্লকারের শক্তিমত্তা শেষ। চলো অম্লকার শেষ। তাহলে এই চ্যাপ্টারের মোটামুটি আমাদের 50% পড়া শেষ আয়নিক সাম্যাবস্থা। এবার আমরা এই চ্যাপ্টারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশটা শুরু করব। দেখো এবার শুরু করব আমরা এখান থেকে, লিখো সবাই পানির আয়নিক গুণফল। অ্যাকচুয়াল পড়াশোনা এখন স্টার্ট। এতদিন ওয়ার্ম আপ ছিল। তুমি কার্ডিও করো মাঝে মধ্যে এক্সারসাইজ করে কারা? নাফিস করে জিম করে প্রতিদিন কি করে ডেডলিফট নাকি লাঞ্চ? ডেডলিফট 485 এত পানি 485 গ্রাম মেয়ের এক্সারসাইজ করে কি? হ্যাঁ তুমি এক্সারসাইজ শুরু করো, ঠিক আছে। ট্রেডমিলে দৌড়াবা ডেইলি।
ঠিক আছে আমাকে তো সেকে উঠে যাবে ঠিক আছে আপনি অপমান করলো না আপনি চেক করেন তো করলে কি সেগুলো কোনো অপমান না। আপনি চেক করেন না তুমি যদি গায়ে লাগাও তাহলে অপমান, গায়ে না লাগালে অপমান না ঠিক আছে। ভাইয়া পারফিউম লাগে গায়ে সব লাগে না। আরে জিনিসগুলি হয় যে অনেক কিছু মনে হতে পারে যে ভাই একটা মানুষ স্বাস্থ্যবান ইট ডাজন্ট মিন যে সে স্ট্রং। স্ট্রেংথ হচ্ছে তোমার মাসল, স্বাস্থ্যে কোনো স্ট্রেংথ অনেকে দেখবে এমন মোটা সোটা কিন্তু এটা ডাক্তার করতে পারে না কারণ মাসলের স্ট্রেংথ ঠিক আছে, ওকে মাসলের স্ট্রেংথ বাড়াইতে হবে। তুমি অ্যানাটমির ভিডিও দেখো, অ্যানাটমির ভিডিও দেখো টিকটকে যে আছে দেখো এমন চিকনা চাকরা শরীর 400 কেজি ওজন তুলে ফেলে। আচ্ছা এবার আসো পানির আয়নিক গুণফল দেখো, মনে করো এই হচ্ছে আমাদের পানি। দেখো আমাদের বিশুদ্ধ পানি যেটা আছে এখানে কিন্তু আমরা বিশুদ্ধ পানির কথা বলতেছি, পিওর ওয়াটার। আমাদের বিশুদ্ধ পানি হচ্ছে খুবই খুবই দুর্বল তড়িৎ বিশ্লেষণ, খুবই খুবই দুর্বল তড়িৎ বিশ্লেষণ। আমাদের যে বিশুদ্ধ পানি এটা খুবই খুবই কি দুর্বল তড়িৎ বিশ্লেষণ। এটা হচ্ছে আমাদের কি ভেরি উইক ইলেকট্রোলাইট। খুবই খুবই এখন আমাদের এই বিশুদ্ধ পানিও কিন্তু আয়নিত হয়, যদিও এটা খুবই অল্প পরিমাণে আয়নিত হয়, খুবই অল্প পরিমাণে আয়নিত হয়। তাহলে বিশুদ্ধ পানি আয়নিত হয় কি দিবে তোমাকে বলো তো, কি দিবে? H+ দিবে আর OH- H+ দিবে আর OH- ওকে আচ্ছা তুমি এই আয়নীকরণটাকে এভাবেও লিখতে পারো, এটাকে তুমি এইভাবেও লিখতে পারো। দেখো তুমি এভাবে লিখতে পারো পানি প্লাস পানি, পানি প্লাস পানি দেখো এখানে একটা পানি অ্যাসিডের মতো আচরণ করবে আর একটা পানি বেসের মতো আচরণ করবে। একটা পানি কিসের মতো আচরণ করবে? অ্যাসিডের মতো আচরণ করবে, একটা পানি বেসের মতো আচরণ করবে। দেখো একটা পানি হচ্ছে যে প্রোটন দিবে, একটা পানির অণু প্রোটন দিবে আর একটা পানির অণু কি প্রোটন গ্রহণ করবে। তাহলে ধরো H2O যদি প্রোটন গ্রহণ করে তাহলে এটা কি হয়ে যাবে H3O+। আর আমরা সবাই জানি যে কোনো জিনিসের সাথে একটা প্রোটন যুক্ত করলে কি পাওয়া যায়? কনজুগেট অ্যাসিড। কি পাওয়া যায়? কনজুগেট অ্যাসিড। আমরা পড়ছি, তাহলে এটা হবে আমাদের কনজুগেট অ্যাসিড বা Ca। আর কোনো জিনিস থেকে একটা প্রোটন সরাইলে কি পাওয়া যায়? কনজুগেট বেস। তাহলে এটা হবে OH- এটা হচ্ছে Cb। তাহলে এটাকে তুমি সংক্ষেপে এভাবে লিখতে পারো 2H2O থেকে আমরা পাচ্ছি H3O+ OH-। তাহলে কোনো টেক্সট বুকে এইভাবে লেখা থাকে, কোনো টেক্সট বুকে পানির বিয়োজনটা এইভাবেও লেখা থাকে, আবার কোনো টেক্সট বুকে একদম সিম্পল ভাবে লেখা থাকে। এইটা এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই, সেম জিনিস। তবে এখানে একটা লক্ষ্য করো, এখানে এই যে H3O+ এটার নাম কি? এর নাম হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। এর নাম কি? হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোনিয়াম। তো মনে রাখবা যে H+ এর ঘনমাত্রা যা কথা, H3O+ এর ঘনমাত্রাও একই কথা, ঠিক আছে? অর্থাৎ H+ যা কথা H3O+ কি একই কথা, সেম জিনিস বুঝায়। তো সিম্পলিসিটির জন্য আমরা এইভাবে লিখে থাকি, সিম্পলিসিটির জন্য আমরা এইভাবে লিখে থাকি, ঠিক আছে? আচ্ছা এখন এই যে আমি পানির বিয়োজনটা আমি দেখাইলাম, এই বিয়োজনের জন্য আমরা কি লিখতে পারবো বলো? একটা বিয়োজন ধ্রুবক লিখতে পারবো। যে কোনো দুর্বল জিনিসের বিয়োজনে আমরা কি লিখতে পারি? একটা বিয়োজন ধ্রুবক লিখতে পারি।
তাহলে পানির বিয়োজন ধ্রুবক কি হবে? লিখো পানির বিয়োজন ধ্রুবক, পানির বিয়োজন ধ্রুবক, পানির বিয়োজন ধ্রুবক এটাকে আমরা লিখতে পারি কেডি, কি দিয়ে লিখবো? কেডি। ডি means dissociation of water, ঠিক আছে, or equals ionization of water। তাহলে কেডি সমান কি লেখা যাবে বলো? অলওয়েজ প্রোডাক্ট উপরে না, প্রোডাক্ট উপরে, তাহলে কি লেখা যাবে? H প্লাস এর মোলার ঘনমাত্রা ইনটু OH মাইনাস এর মোলার ঘনমাত্রা নিচে হবে অবিয়োজিত পানির মোলার ঘনমাত্রা। বাম পাশটা হচ্ছে কি অবিয়োজিত, ডান পাশটা কি বিয়োজিত। এখন তুমি এই পানির ঘনমাত্রাটাকে বাম দিকে ভাবে গুণ করো, কেডি ইনটু H প্লাস এর কি লিখতেছি মাথা গেছে বোঝাই যাচ্ছে H2O এর মোলার ঘনমাত্রা সমান কি লেখা যাবে বলো? সমান লেখা যাবে H প্লাস এর মোলার ঘনমাত্রা ইনটু OH মাইনাস এর মোলার ঘনমাত্রা। লেখা যাবে না এটা বলো? লেখা যাবে, ঠিক আছে, লেখা যাবে। এখন মনোযোগ দিয়ে দেখো, এই অংশের দিকে একটু তাকাও। আমাদের যে বিশুদ্ধ পানি থাকে, এই বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা হচ্ছে 55.55 মোলার। কত? বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা কত? 55.56 মোলার। বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা হচ্ছে 55.56 মোলার এবং এই ভ্যালুটা কিন্তু প্রায় স্থির থাকে, প্রায় কি থাকে? স্থির থাকে, এই ভ্যালুটা চেঞ্জ হয় না। ওকে, তাহলে এই পানির যে মোলার ঘনমাত্রাটা, এই মোলার ঘনমাত্রার মানটাকে আমরা একটা কনস্ট্যান্ট বিবেচনা করতে পারি। কি বিবেচনা করতে পারি? একটা ধ্রুবক বিবেচনা করতে পারি, একটা কনস্ট্যান্ট বিবেচনা করতে পারি, যেহেতু এটা চেঞ্জ হয় না। হ্যাঁ, তাপমাত্রা চেঞ্জ হলে একটু ওঠানামা করতে পারে, বাট আমরা টেম্পারেচার কনস্ট্যান্টই রাখবো সবসময়। তাহলে বিশুদ্ধ পানির যে মোলার ঘনমাত্রা এটা হচ্ছে যে 55.56 মোলার এবং এই মানটা প্রায় অলওয়েজ কি থাকে? স্থির থাকে। তাহলে দেখো পানির মোলার ঘনমাত্রা একটা ধ্রুবক, আবার যে পানির বিয়োজন ধ্রুবক এটাও তো একটা ধ্রুবক, কেডি। পানির মোলার ঘনমাত্রা একটা ধ্রুবক জিনিস, আবার পানির বিয়োজন ধ্রুবক এটাও একটা ধ্রুবক, কেডি। তাহলে দুইটা ধ্রুবককে যখন তুমি মাল্টিপ্লাই করবে তখন কি পাওয়া যাবে? নতুন আরেকটা ধ্রুবক পাওয়া যাবে, নতুন আরেকটা ধ্রুবক পাওয়া যাবে। ওই যে নতুন যে ধ্রুবকটা, ওই যে নতুন যে ধ্রুবকটা, এই ধ্রুবকটাকে আমরা কি লিখব? একটু পরের পেজে লিখি এটা। এখানে আমরা কি পেলাম বলো? আমরা পেলাম কেডি ইনটু বিশুদ্ধ পানির মোলার ঘনমাত্রা সমান কত বলো? বিশুদ্ধ পানিতে H প্লাস আয়নের ঘনমাত্রা ইনটু কি OH মাইনাস এর ঘনমাত্রা। এই যে জিনিসটাকে ভাই এটাকে আমরা কি লিখবো? এই জিনিসটাকে আমরা এখন থেকে লিখবো, এই জিনিসটাকে আমরা এখন থেকে লিখবো KW। W means water, W means water, KW। তাহলে KW সমান কি পাচ্ছ দেখো তুমি? KW সমান পাচ্ছ H প্লাস আয়নের মোলার ঘনমাত্রা ইনটু কি OH মাইনাস আয়নের মোলার ঘনমাত্রা। এটাই ভাবে বুঝতে রাখতে হবে, লিজেন্ডারি এক্সপ্রেশন, ঠিক আছে। তাহলে যখনই তুমি এখন কোথাও H প্লাস এর ঘনমাত্রা ইনটু OH মাইনাস এর ঘনমাত্রা পাবে, এটা বদল কি লিখবা? KW। KW কে কি বলে? এই KW কি বলা হয়? পানির আয়নিক গুণফল। KW কে কি বলা হয়? পানির আয়নিক গুণফল। পানির আয়নিক গুণফল। লক্ষ্য রাখো পানি
পানির বিয়োজন ধ্রুবক আলাদা জিনিস, পানির বিয়োজন ধ্রুবক আলাদা জিনিস, আর পানির আয়নিক গুণফল কি আলাদা জিনিস। অনেকেই দুটোকে হচ্ছে যে সেম মনে করে না, পানির বিয়োজন ধ্রুবক আর পানির আয়নিক গুণফল সম্পূর্ণ কি ভিন্ন জিনিস। তাহলে আমরা কি পাইলাম? আমরা যেটা পাইলাম, দেখো আমরা যেটা পাইলাম, আমরা পাইলাম হচ্ছে KW সমান কত বড়? KW সমান হচ্ছে পানির বিয়োজন ধ্রুবক কিন্তু পানির মোলার ঘনমাত্রা। ওকে, তো আমরা মূলত KW নিয়ে কাজ করব, ঠিক আছে? KW নিয়ে আমরা কাজ করব। ওকে, KW নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, এখন লক্ষ্য করো, তুমি এই এক্সপ্রেশনটা একটু তাকাও। H প্লাস এর ঘনমাত্রা এবং OH মাইনাস এর ঘনমাত্রাকে তুমি যদি মাল্টিপ্লাই করো তাহলে তুমি কি পাচ্ছ? KW পাচ্ছ না? KW পাচ্ছ। এখন দেখো, যদি H প্লাস এবং OH মাইনাস এর ঘনমাত্রা কমে যায়, যদি H প্লাস এবং OH মাইনাস এর ঘনমাত্রা কমে যায় তাহলে তো গুণফলও কমে যাবে, তাহলে KW উইল ডিক্রিজ। আবার যদি H প্লাস এবং OH মাইনাস এর ঘনমাত্রা বেড়ে যায় তাহলে তো গুণফলও বেড়ে যাবে, তার মানে KW বেড়ে যাবে। তার মানে KW কিন্তু চেঞ্জ হতে পারে, এখন KW হচ্ছে যে একটা বলতে পারো সাম্য ধ্রুবক। কেন? কারণ এখানে আমরা আসলে পানির বিয়োজন একটা সাম্যাবস্থা আছে না, অবিয়োজিত পানির অণু এবং কি বিয়োজিত যে H প্লাস এবং OH মাইনাস গুলো আছে এগুলোর মাঝে অলরেডি কি আছে? সাম্যাবস্থা আছে, একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম আছে। তাহলে এই সাম্যাবস্থার জন্য আমরা কি ডিফাইন করলাম? একটা সাম্য ধ্রুবক ডিফাইন করলাম। লেটস সে ওই সাম্য ধ্রুবকটাকে তুমি কি বলতে পারো? লেটস সে তুমি এটাকে KW বলতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে মনে রাখবা, সাম্য ধ্রুবক শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। সাম্য ধ্রুবক কি? শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রা চেঞ্জ হলেই সাম্য ধ্রুবক চেঞ্জ হয়। ওকে, এখন পরীক্ষা করে দেখা গেছে, দেখো পরীক্ষা করে দেখা গেছে এই যে পানি যখন আয়নিত হয়, দেখো পানির অণুগুলা কি নিজে নিজে আয়নিত হবে না, পানির অণুগুলা কি করবে? পরিবেশ থেকে তাপ শক্তি শোষণ করে, হিট অ্যাবজর্ব করে কি সে H প্লাস এবং OH মাইনাসে কি হবে? বিভক্ত হবে। তার মানে এই যে আয়নীকরণ প্রক্রিয়াটা, এই আয়নীকরণ প্রক্রিয়া কিন্তু পানির যে সারাউন্ডিংস আছে ওই সারাউন্ডিংস থেকে তাপ শক্তি কি হবে? শোষিত হবে। আর তাপ শক্তি শোষণ হলে তাপ শক্তির পরিবর্তন পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়? পজিটিভ হয়। ডেল্টা H এর মান কি হয়? পজিটিভ। তাপ শক্তি উৎপন্ন হলে ডেল্টা H কি হয়? নেগেটিভ। তাপ শক্তি শোষণ হলে ডেল্টা H কি হয়? পজিটিভ। পরীক্ষা করে দেখা গেছে পানির এর বিয়োজনটা হচ্ছে তাপ হারি, ডেল্টা H পজিটিভ। তাপ হারি প্রক্রিয়া এটা হচ্ছে একটা এন্ডোথার্মিক প্রসেস। তারপরে ইংরেজি কি? এন্ডোথার্মিক, তাপ হারি প্রক্রিয়া। ওকে, মনে রাখবা তাপ হারি প্রক্রিয়াতে তুমি যদি তাপমাত্রা ইনক্রিজ করো, এই দেখো তাপমাত্রা তুমি যদি ইনক্রিজ করো, দেখো আমরা কিন্তু পড়ে আসছি দ্রাব্যতা, পড়ে আসছি না আমরা দ্রবতার সামনে। ওখানে আমরা বলছিলাম যে যেই বিয়োজনের ক্ষেত্রে তাপহারী পরিবর্তন ঘটে সেক্ষেত্রে তাপমাত্রা বাড়লে সাম্যাবস্থা কোন দিকে সরে যায়? ডান দিকে সরে যায়। যেহেতু 19 অবস্থা লাস্ট সাথে নীতিতে, ঠিক আছে না? তাপমাত্রা বাড়লে সাম্যাবস্থা কোন দিকে সরে যায়? ডান দিকে সরে যায়। সাম্যাবস্থা ডান দিকে যদি সরে যায় তাহলে কি হবে বলো? H প্লাস বেড়ে যাবে, OH মাইনাস বেড়ে যাবে। তাহলে H প্লাস এবং OH মাইনাসের ঘনমাত্রা বেড়ে যাবে, আর ঘনমাত্রা বাড়লে ঘনমাত্রার গুণফলটাও বেড়ে যাবে, আর গুণফল বাড়া মানে KW এর মানও বেড়ে যাবে। তাহলে টেম্পারেচার ইনক্রিজ করলে KW কি হবে বলো? উইল ইনক্রিজ। কথা রাখো যে তাপমাত্রা বাড়লে KW বাড়বে, বুঝছো? তাপমাত্রা বাড়লে KW বাড়বে, আর যদি ভাই তাপমাত্রা কমায় দিই, তাপমাত্রা তাহলে তাপমাত্রা কমাইলে কি হবে বলো? তাপমাত্রা কমাইলে KW কমে যাবে, তাপমাত্রা কমাইলে KW কমে যাবে। ওকে, সো এটা একটা ফর্মুলা আছে, এটা তোমার এখন লাগবে না, এরকম একটা ফর্মুলা আছে, এটা পরে শিখাবো। log KW2
জানো তাহলে তুমি আরেকটা টেম্পারেচারে এই শুধু দিয়ে KW বের করে ফেলতে পারবা বাট এটা আমি পরে ডেরিভেশন শেখাবো কিভাবে আসছে এগুলো শিখবো এটা তুমি শিখবো বেসিক্যালি হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা এটা প্রতিরোধ দেখলি খাতা এখন লিখে রাখো ডিটেইলস বোঝা লাগবে না ওকে তুমি খালি এটা মাথায় রাখবে যে ভাইয়া পানির বিয়োজন কি ধরনের প্রক্রিয়া তাপহারী প্রক্রিয়া তাহলে টেম্পারেচার বাড়লে KW বাড়বে টেম্পারেচার কমলে KW কমবে KW কমবে কোনটা আর না এটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক মোলার গ্যাস ধ্রুবক পড়ছো পড়ো কেন ছিল নাকি বুঝে গেল ভাইয়া KW বেসিক আগামী ক্লাস পুরোটাই KW নিয়ে আলোচনা হবে নেক্সট ক্লাসে KW নিয়ে আরো ইন ডেপথ ডিটেইলস আলোচনা হবে আজকে